নমস্কার, আদাব। আমি অনুপ সোনি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ক্রাইম পেট্রোল ডায়াল 100তে আমরা দেখব মহারাষ্ট্রের এমন একটা কাহিনী যা আমাদের সভ্য সমাজের নিষ্ঠুর মুখগুলোকে সামনে নিয়ে আসে, যেখানে বাস্তবটা আমাদের ভাবনার সম্পূর্ণ বিপরীত। আর আজকের এই এপিসোডে বাসাইয়ের এই কেস এমনই একটা মিথ্যের সত্য কাহিনীটা বলবে। এটা এমন একটা প্রেম কাহিনী যা মানুষের মানসিকতার পরিবর্তনগুলোকেও ঠাট্টা করছিল। ওরে ও রত্না! হ্যাঁ দিদি, আসছি আমি। একটা কাজ শেষ হয়নি, আরেকটা কাজ শুরু হয়ে গেল। কি গো, এসো, জলখাবার তৈরি। হ্যাঁ, আসছি। আরে বা দিদি, জল খাবারে রুটি পরোটা দুটোই। বাহ, লিনাকে নিয়ে আয়, খাবার খাবে। ডাকছি, দাঁড়াও। এই খেতে আয়। লিনা, মনে হয় অনেকগুলো লোককে কেটে এর মধ্যে ফেলেছে। মামা, তুমি আমার দিকে তাকিয়ে কেন বলছো? তুই সামনে ছিলিস তাই তোকে আমি পুলিশকে জানানো উচিত। আমি পুলিশকে ফোন করে দিচ্ছি। কানের নিচে এক চড়। আমি তো এখানে পুলিশের লোকই দাঁড়িয়ে আছি নাকি? আরে তুমি ওর উপর রাগারাগি করছো কেন? এখন ভাবো কি করবে। এইসব নিয়ে কিন্তু খুব ঝামেলা হবে। আমার তো ভয় লাগছে, এই কারণে আপনার চাকরিটা না চলে। চুপ, একদম চুপ। ম্যাডাম, আমি নিজেই বুঝতে পারছি না যে এসব ঘটনা কি করে ঘটলো। আমার মনে হচ্ছে রাতে কেউ কেটেছে আর এখানে ফেলে দিয়েছে। সকালে এই রত্না জল তুলতে এসে দেখেছে। কার ডেড বডি এটা? আরে ম্যাডাম, এ কি করে বলবে? এ তো অন্য লোকের সঙ্গেই দেখলো। ও জানে না, আপনি জানেন নিশ্চয়ই। আমি যদি জানতাম তাহলে নিজেই সব বলে দিতাম। আমি নিজেই চিন্তিত। ম্যাডাম, এর সাথে একটা 2 বছরের বাচ্চার লাশও রয়েছে। কি? কথায় বলে বাচ্চাদের স্পর্শ অনেক বড় মনোমালিন্য দূর করে দেয়। তাহলে এই শয়তানটা কে ছিল যে একটা নিষ্পাপ 2 বছরের বাচ্চাকে টুকরো টুকরো করে ফেললো? আর এই পরিবারের সদস্যরা সন্দেহজনক আচরণ কেন করছিল? তবে কি এই নৃশংসতার মূল এই বাড়িতে লুকিয়েছিল, নাকি সে অন্য কেউ? ওহো, তাহলে আমার বন্ধু প্রেম করছে? আমরা ভাই বিয়েও করতে চাই, কিন্তু ওর বাবা রাজি হচ্ছে না। এত টেনশন নিচ্ছিস কেন? যদি মেয়েটা রাজি থাকে আর তোকে ভালোবাসে, তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে পালিয়ে যা। ওকে প্ল্যান কর, ওকে বাড়ির বাইরে নিয়ে আয়, তারপরেরটা আমি বুঝে নিচ্ছি ভাই। শোন না, তখন বুঝলি তো। ওই যে কেন তুমি এসব ঝামেলায় যাচ্ছ? এসব মেয়েদের নিয়ে পালানো এগুলো ঠিক না। তুমি কেন এত ফালতু টেনশন করছো? হ্যাঁ, এই প্রথমবার কেউ মেয়ে নিয়ে পালাচ্ছে নাকি? আরে বন্ধুকে তো সাহায্য করতেই হবে, তাই না? আমরা কেন লুকিয়ে দেখা করব? অনেক হয়েছে। কালই ভাবছি মাকে আমাদের ব্যাপারে সব বলবো। তোর মা বাবাকে বলে আর কি হবে? আমার মা বাবা কখনো বিয়েতে রাজি হবেন না। লীনা, আমাদের ভালোবাসা অবশ্যই জিতবে। যদি জোর করেও ভালোবাসা পেতে হয় না, তাহলেও পাবো। রাজি হলে ভালো, না হলে তুলে নিয়ে যাব তোমাকে। সাহস আছে তোর? কি? আরো অনেক কিছু করার সাহস আছে আমার। দেখাবো নাকি? দেখাবো?
দেখাবো? না বদমাইশ মেয়ে, তোর আমি প্রেম করা বার করছি। বাপের নাম ডবাবি? তাহলে দাদা একবার ভেবে দেখুন, ভিখারির সাথেও প্রেম করতে যাচ্ছে। বাবা, ও খুব ভালো ছেলে বাবা, প্লিজ একবার তুমি ওর আমি কি ওর সাথে দেখা করব? ওই ছোট লোক ছেলেটার সাথে কি আমি দেখা করব? লজ্জা করে না তোর? ভালো করে শোন, মাথায় রাখবি তুই। এরপর যদি শুনতে পাই ওর সাথে দেখা করেছিস, তোর যা হওয়ার সে তো হবেই। এমনকি ওই ছেলেটারও প্রাণ চলে যাবে। আরে তুমি কি বলছো কি ওকে? তুমি ওর জন্য একটা ভালো দেখে ছেলে দেখো আর বিয়ে দিয়ে দাও। আমাদের ঘাড়ের থেকে তাড়াতাড়ি নামাও। চলো তাড়াতাড়ি এসো। কোনো ব্যবস্থা হলো? আজ রাতে একটা লজে ব্যবস্থা হয়ে গেছে, তোরা ওখানেই থাক। কাল সকালবেলা একটা মন্দিরে গিয়ে বিয়ে করিয়ে দেবো। থ্যাঙ্কস ভাই। আরে তুই আমার বন্ধু রে ভাই, তোর জন্য সব করতে রাজি। হ্যাঁ চল বেরো। তুমি ইন্সপেক্টর ইনামদারের মেয়ে তাই না? আরে তুই এটা কি করেছিস ভাই? হ্যাঁ, কাকে তুলে নিয়ে এসেছিস তুই? শুনছো শুনছো? ওঠো না, ওঠো। কি গো, ওঠো। বুঝলে লীনা বাড়িতে কোথাও নেই গো। দেখো, গলিতে গলিতে খোঁজো, বাড়ি বাড়ি খোঁজো, সব হোটেল চেক করো, আজকের মধ্যেই খুঁজে বার করো। রাতে ওকে কে কে দেখেছে খোঁজো নাও। ইয়েস স্যার। কি হলো হরি, কোনো কয়েদি পালিয়ে গেছে নাকি? আরে বাবা, ইনামদার স্যারের মেয়ে পালিয়ে গেছে। লীনা তাড়াতাড়ি ওঠো। লীনা ওঠো, তুমি যাও বাথরুমে লুকিয়ে পড়ো। আমি দেখছি কে এসেছে। যাও যাও তাড়াতাড়ি যাও। তোদেরকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। আরে লিনার বাবা ওকে খুঁজে বেড়াচ্ছে, সব লজগুলোকে চেক করছো, এক্ষুনি এখানেও চলে আসবে। চল, আমি তোদের একটা ব্যবস্থা করে দিয়েছি অন্য জায়গায়, তোরা এখন ওখানেই থাকবি। চল। আরে লিনা কোথায়? ভিতরে। লীনা, লীনা তাড়াতাড়ি বাইরে লিনা, এসো। চলো, কি হয়েছে? আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই মেয়েটাকে দেখেছেন? এখানে কি এসেছিল? হ্যাঁ স্যার, রাতে এসেছিল একটা ছেলের সাথে, কিন্তু আজ সকালেই চলে গেছিল। রুমটা কে বুক বারণ করেছিল? করেছিলাম তোমাকে, হে কোনো এইসব ঝামেলায়। কিন্তু আমার কথা শোনে কে? আরে আমি থোড়ি না জানতাম যে একটা পুলিশের মেয়েকে প্রেম করে তুলে নিয়ে আসবে। ও যে শুধু ইন্সপেক্টর তা তো নয়, ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা তো বোঝো। ওদের মাথা যদি একবার গরম হয় না, আমাদের পুরো বস্তিকে, আমাদের সবাইকে এখানে ভুগতে হবে। কিন্তু মনে রেখো সেটা তুমি। স্যার আমি কিছু করিনি স্যার। বলছি, স্যার, স্যার, ওরা সত্যি কেন বলছি, স্যার। রিয়াকশন স্যার? আরে স্যার, চলো। উনি কিছু করেননি স্যার। আমাকে ছেড়ে দিন, স্যার, স্যার। একটু শুনুন, আপনি স্যার, আমার কথাটা শুনুন স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, স্যার। স্যার। ছাড়ুন স্যার, ছেড়ে দিন স্যার। বদমাইশ, বল। স্যার ছেড়ে দিন বল স্যার, না। আমি কিছু করিনি, বল। সত্যি বলছি কোথায় স্যার। আছে আমার মেয়ে? কার সঙ্গে রয়েছে? আমি জানি না স্যার, স্যার আমি জানি না। জানিস না? স্যার আমি তুই না? সত্যি কিছু জানি শোনো, না। এর বাড়িতে কে কে আছে? নিয়ে এসো সবাইকে। স্যার আমি বল, স্যার ছেড়ে জানি দিন না, স্যার। বিশ্বাস করুন। এই তো এর বউ এসে গেছে। কি হয়েছে তোমার? দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও ওকে ভেতরে, জেলের হাওয়া খাইয়ে দাও। স্যার না স্যার, স্যার স্যার, স্যার না স্যার, স্যার ওকে ছেড়ে দিন স্যার। স্যার সত্যি বলছি স্যার, ও কিচ্ছু করেনি স্যার, সত্যি বলছি স্যার। স্যার ওকে ছেড়ে দিন স্যার। তাহলে বলে ফেল কোথায় আছে। এই তুমি নিচে থাকো, আর তুমি ওপরে যাও, আর তুমি ওদিকে যাও।
এর আগেই তোকে আমি সাবধান করেছিলাম, তবু আমার মুখ পোড়াতে এখানে চলে এলি। হ্যাঁ? ওকে তোর বাঁচিয়ে রাখবো না আমি। বল কোথায় ও, বল। বাবা ও খাবার কিনতে গেছে। খাবার খাওয়াবে তোকে ও? বাইরে কড়া নজর রাখো, ওকে পেলে কি করতে হবে সেটা তুমি জানো। যাও। ঠিক আছে স্যার। চল। এই বড় লোকরা আমাদেরকে ছোট লোকের মতো দেখে, আপনি জানেন? যখন ইচ্ছে তুলে নেয়, যখন ইচ্ছে মেরে দিলে হয়ে গেল। আজ আমার ভাইকে মেরেছে, কালকে আপনার পরিবারকে মারবে, আপনার ফ্যামিলিকেও মারতে পারে। কেন জানেন? কারণ আমরা উত্তর দিই না তাই। আরে যখন নিজের ঘরের লোক আমাদের মারছে, বাড়ির লোক তো মারবেই, তাই না? দাদা অনেক সহ্য করেছি, এবার আমরা কিছু করেই ছাড়বো। আমরা যতই মনে মনে ভেবে নিই না কেন যে আমাদের সমাজে ভেদভাব কম হয়ে গেছে, কিন্তু এখনো কিছু অদৃশ্য দেওয়াল রয়েছে যা হয়তো দেখা যায় না কিন্তু উপস্থিত আছে। আর সেই দেওয়ালের নিচে চাপা পড়ে না জানি কত জীবন শেষ হয়ে গেছে, আর সেটা এখনো চলছে। নিজের ইচ্ছে জীবনসাথী বেছে নেওয়া কি অপরাধ ছিল, নাকি যোগেশ যে এক প্রেমিক যুগল নীনা এবং সমীরকে সাহায্য করতে চেয়েছিল সেটা অপরাধ ছিল? আর যদি তা না হয় তাহলে তারা কেন শাস্তি পেয়েছে? আর এই প্রেম কাহিনী 6 মাস পর যে রূপ নিয়েছিল সেটা শিহরণ জাগানোর মতো। প্রতিদিনের মতো রত্না যখন জল নিতে এসেছিল, ম্যাডাম শরীরের সব টুকরো বের করা হয়েছে। 3টে লাশ আছে, একটা লোক, একজন মহিলা আর একটা ছোট বাচ্চা আছে। এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে হবে। দুটো আলাদা সম্প্রদায়ের ব্যাপার। পাবলিক যদি কোনোভাবে খেপে যায় তাহলে সামলানো কিন্তু মুশকিল হয়ে যাবে। খুব সহজ সরল মানুষ ছিল ম্যাডাম, সবাইকে সাহায্য করত, আর এই সাহায্য করবার জন্যই ওর প্রাণ চলে গেছে। কাকে কিভাবে সাহায্য করেছিল? যদি তোকে ভালোবাসে তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে পালা, তারপরে আমি দেখে নেবো। আজ রাতে একটা লজে ব্যবস্থা করে দিয়েছি, তোরা দুজন ওখানেই থাকবি। তুমি ইন্সপেক্টর ইমানদারের মেয়ে, তাই না? এই লিনার বাবা ওকে খুঁজছে, সব লজগুলোকে চেক করছে, ও কিছুক্ষণ পর এখানেও চলে আসবে। বল বল আমার মেয়ে কোথায়? বল। স্যার 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 ওকে ছেড়ে দিন স্যার, স্যার ওকে ছেড়ে দিন স্যার, সত্যি কথা বলছি, ও কিচ্ছু জানে না। ওই নামের ভয় ও গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল, কিন্তু মাঝে মধ্যে ফিরে আসতো রাতে। কিন্তু ইনামদার তো নিজের মেয়েকে পেয়ে গিয়েছিল, তাহলে ওর প্রবলেমটা কি? ওর মেয়ের বিয়ে হচ্ছিল না, আপনি ভাবুন না। তারপরে ম্যাডাম ওর মামা যোগেশ আমাদের হুমকি দিতে এসেছিল। তোর জন্য আমার ভাগ্নি ঘরে পড়ে রয়েছে, তুই ওকে ভয় দেখিয়েছিলিস না? ও বাড়িতে পড়ে রয়েছে, হ্যাঁ কিচ্ছু করতে পারছে না ও। হ্যাঁ তোকে দেখাবো মজা। কি করছেন? কি হয়েছে রে? কি চলছে তোর এই রোজ রোজ? হ্যাঁ ওকে ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ যাবে এখান থেকে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এর পরেও যদি ভাগ্নিকে বাড়িতে থাকতে হয় তখন দেখে নিস। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ কি মিথ্যে বোঝাচ্ছিস ম্যাডামকে? ইনামদার চেঁচানো বন্ধ করো, বাইরে যাও। ম্যাডাম আমি এখানে বসে ও কি গল্প বানিয়ে বানিয়ে আপনাকে শোনাচ্ছে সেটা শুনি না। আই সেড আউট। হ্যাঁ বল। ম্যাডাম ওই হরিশ তো হরিশ, এই ইনামদার বাবু ওনাকে অনেক বিরক্ত করেছেন। বেঁচে থাকা দায় হয়ে গেছিল আমার ভাইয়ের। স্যার মিরর কোথায়? এই তো এইখানে স্যার, এই যে আছে স্যার। ভাঙা মিরর নিয়ে তুই রাস্তায় গা চালাতে বেরিয়েছিস? স্যার কিন্তু এটা তো শোনো, একে নিয়ে যাও। স্যার চল চল, স্যার এটা তো ভুল স্যার। আরে চল না। শোনো
স্যার চেক করো তো। কি চেক করবেন স্যার? সেটা বলছি। এটা খোল। স্যার এটা কি স্যার কোত্থেকে নিছিস? হ্যাঁ স্যার এটা সোজা আমার- ভাষা বুঝিস না? বল নিয়ে যাও কে? আচ্ছা, সেই জন্য তোমার মনে হচ্ছে ইনামদার যোগেশকে খুন করেছে? শুধু এটুকু নয় ম্যাডাম, যেদিন ওরা তিনজন গায়েব হয়েছিল যোগেশ আমাকে ফোনও করেছিল। ও আমাকে বললো যে ইনামদার সাহেব ওকে দেখা করতে ডেকে পাঠিয়েছে। ও তোকে কেন বললো এই কথাটা? ও চাইছিল আমিও যাই ওর সাথে। তাহলে গেলি না কেন তুই? আসলে ম্যাডাম আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম ইনামদার বাবু আমারও অবস্থা খারাপ করে দেবে। ঠিক আছে, এখন তুই যা, দরকার পড়লে তোকে আবার ডাকবো। ঠিক আছে ম্যাডাম। বাবর, যোগেশের ফোন কলের রেকর্ডস বের করো। আর হ্যাঁ, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো যশবন্ত কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে। ম্যাডাম, আপনি ওই ছোট লোক ছেলেটার সামনেই অপমান করলেন আমাকে। ইনামদার, প্রথম কথা, লোককে এভাবে ছোট ভাবা বন্ধ করো। আর দ্বিতীয় কথা, এই কেসে তুমি নিজেই সন্দেহের তালিকায়। তাই কিছুদিন তুমি বাড়িতে থাকো, অফিসিয়াল লেটার পেয়ে যাবে তুমি। আজ থেকে তুমি সাসপেন্ডেড। হ্যাঁ সাহেব, আমি দেখেছিলাম ওই তিনজনই গিয়েছিল 15 তারিখ সন্ধেবেলায়, এই 7টা নাগাদ ওইদিকে গিয়েছিল। তার মানে হলো ও ইনামদারের বাড়ি গিয়েছিল। ওইদিকে গিয়েছিল, কিন্তু কেন গিয়েছিল সাহেব সেটা আমি জানি না। তবে সাহেব, সেদিন দুপুরে ইনামদার সাহেবও এসেছিল যোগেশের বাড়িতে। এই বলুন সাহেব। যোগেশ কোথায় থাকে রে? যোগেশ এই বাড়িটা সাহেব ওর। নমস্কার স্যার। যোগেশকে ডাকো। ও তো নেই স্যার বাড়িতে। আচ্ছা হ্যাঁ। দেখি তো। আর যোগেশকে বলবে যে রাতে যেন বাড়িতে দেখা করে। স্যার। আর যদি দেখা না করে তাহলে? স্যার আমরা এগুলোর কিছু জানি না, এইসব ঝামেলায় আমাদের জড়াবেন না স্যার। আমি কি তোদের জড়াচ্ছি? তোর স্বামী তো শুরু করেছিল ঝামেলা, সেটাই শেষ করার জন্য ডেকে পাঠাচ্ছি। পাঠিয়ে দিবি। এই যোগেশের স্ত্রী ইমানদারকে এমনিই বলেছিল নাকি সত্যি ওরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল? হ্যাঁ সাহেব, ওরা নিজেদের জমি টমি বেচে মুম্বাই চলে যাচ্ছিল। আচ্ছা, ওই ছেলেটা মানে সমীর কখনো দেখা করতে এসেছিল? হ্যাঁ সাহেব, যোগেশের গায়েব হওয়ার একদিন আগে এসেছিল। খুব চেঁচামেচির আওয়াজ আসছিল। আমি তোর যতটা সাহায্য করতে পারতাম তা করে ফেলেছি, এবার ব্যাস। কি ব্যাস ভাই? দুটো থাপ্পড় খেয়ে সবকিছু বলে দিলি তুই? ওরা আমার ওয়াইফকেও ধরে মারছিল, সেই জন্য বলে ফেলেছি আমি। কি হয়েছে কি হয়নি তা আমি জানি না, আমি শুধু এটুকুই জানি যে তোর কারণে আমরা আলাদা হয়েছি। এবার তুই আমাদের এক করবি। অনেক হয়েছে শোনো ভাই, তোমার জন্য অনেক কিছু সহ্য করেছি আমরা। আমি আরো বেশি কষ্ট সহ্য করেছি। আমাকে শুধু একটা নতুন সিম কার্ড দে, থাকার একটা জায়গা দে, আর বাকি সবকিছু আমি করে নেব। আরে দাদা, আপনি কিছু চাই নাকি আপনার? ওই একটু চিনি লাগতো। আচ্ছা এখনই দিচ্ছি। হ্যাঁ বাবর, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী এদের তিনজনের খুন 15 তারিখে 8টা থেকে 11টার মধ্যে হয়েছে। কিন্তু ম্যাডাম, ডেড বডিগুলো দেখে মনে হচ্ছিল যে ওদের একদিন পরে মানে 16 তারিখ রাতে জলে ফেলা হয়েছিল। যোগেশ আর ওর স্ত্রীর মৃত্যু তো বিষের জন্য হয়েছে, কিন্তু বাচ্চাটার মৃত্যু গলা কাটার ফলে হয়েছে। ম্যাডাম, পড়শিদের কথা অনুযায়ী ইনামদার যোগেশকে বাড়িতে ডেকে পাঠিয়েছিল। এটাও তো হতে পারে যে যোগেশ ইনামদারের বাড়িতে গিয়েছিল, তারপর ইনামদার ওদের বিষ খাইয়ে মেরে ফেলে, তারপর ওদের বডিগুলোকে টুকরো করে জলে ফেলে দেয়। বাবর, এখানে কিন্তু একটা বিষয় ভাবার মতো। ইনামদার নিজের কুয়োতে কেন লাশ ফেলবে, তাও একদিন পর? জলে কিন্তু রক্ত কোথাও ছিল না। ম্যাডাম, ইনামদার পুলিশের লোক, ও পুলিশের লোকের মতোই ভেবেছে ওকে যাতে সন্দেহ না করি, সেই জন্যই হয়তো এটা করেছে। হতে পারে, এটাও কিন্তু হতে পারে। কিন্তু পোস্টমর্টমে আরো একটা কথা লেখা আছে, লাশ কাটার জন্য কিন্তু করাত জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে। এই ইনামদারের চিন্তা ভাবনা ওর মতনই ঘৃণ্য, সমস্ত ব্যাপারেও জাতপাতের বিচার করে। আমার তো মনে হয় খুনটা ওই করেছে। ওর মেয়ে সমীরের সাথে পালিয়ে গেছে, এটাও মেনে নিতে পারেনি। বাবর, একটা কাজ করো, যোগেশ আর ইনামদারের ফোনের কল রেকর্ডস বের করো। আর এই ইনামদারকে একটু ডাকো তো দেখি। ম্যাডাম, আমার মেয়ে পালিয়ে যায়নি, ওকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
যদি নিজে পালিয়ে যেত তাহলে ভাবতাম আমার মেয়ে মারা গেছে, কিন্তু জোর করে যদি নিয়ে যায় কেউ, তো আমি কেন? কেউ চুপ করে থাকবে না। আপনি যদি চান রেকর্ড চেক করুন। পাটিল ম্যাডাম, ইনামদারের যে মেয়ে আছে না, তাকে একটু পুলিশ স্টেশনে নিয়ে এসো তো তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে মিস্টার ইনামদার। এক মিনিট ম্যাডাম। সরি ম্যাডাম, ওটা বাড়ির ফোন ছিল। বসো। ইনামদার 15 তারিখে যোগেশকে তুমি বাড়িতে ডেকেছিলে? হ্যাঁ, বলে তো ছিলাম, কিন্তু আসেনি। ও আসেনি একদমও। ওরা আসেনি নাকি তোমার বাড়ি থেকে ফিরে যায়নি? হ্যাঁ, আমি মানছি যে যোগেশের ওপর আমার রাগ ছিল, কিন্তু তার থেকেও বেশি রাগ আমার সমীরের ওপর ছিল। যদি আমার কিছু করার ছিল তো যোগেশকে কেন করব, সমীরকে করব। হ্যাঁ, যোগেশের ওপর তো তোমার খুব কম রাগ ছিল, তাই ওকে ফেক কেসে ফাঁসালে, তাও মুখের কথায়। লকআপে বন্ধ করিয়েছো, মারধর করেছো। হ্যাঁ, ওটা তো এইভাবে। ঠিক কিভাবে ইনামদার? ওর বাইকে কি জাদু করে বুলেট চলে এলো? আর এইরকম একটা অপরাধের কোনো কেসও ফাইল করলে না তুমি। আচ্ছা, একটা কথা আমাদের বলুন তো, যোগেশকে আপনার বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন কেন? ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, ওরা আমার বাড়িতে আসেনি। মিসেস ইনামদার, আপনারা দুজন বাইরে যান। আমি বলছিলাম কি ম্যাডাম, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, উনি এখানেই থাকুন না। উনি তো পুলিশের লোকই। না, আমি এখানেই থাকি, ওনাকে বাইরে যেতে বলুন। আসলে ও বাচ্চা মেয়ে তো, ভয় পেয়ে যাবে। ইনামদার, বসো এখানে। বসো বসো, ঘাবড়িও না। তুমি মুখ ঢেকে রেখেছো কেন ওড়না দিয়ে? ওড়নাটা সরাও। ভয় পেও না, ওড়না সরাও। এবার সত্যিটা বলো, সমীরের সাথে তুমি কি স্বেচ্ছায় গিয়েছিলে নাকি ও জোর করে নিয়ে গিয়েছিল? তোমাকে কি কিডন্যাপ করেছিল? না ম্যাডাম, নিজের ইচ্ছে নয়, ও ও আমাকে জোর করে নিয়ে গেছিল ম্যাডাম। আচ্ছা, গলায় ওই আঘাতটা কিসের? দেখো নীলা, ভয় পেও না, সত্যি বলো। হয়তো আমরা তোমায় কোনো সাহায্য করতে পারি। মা মা আমাকে খুব মেরেছে, আমাকে অনেক মেরেছে। মা, বাবার ফোন এসেছিল, মা আমাকে বলে যদি তোর বাবার নামে কিছু বলিস তাহলে জানবি আমি ভুলে যাব যে আমি তোর মা। তোকে না জ্যান্ত পুঁতে দেবো, বুঝেছিস? কান্না বন্ধ কর, বল। ওরা জিজ্ঞেস করলে তুই কি বলবি? বল বল। মা মা আমি বলবো যে আমাকে ও জোর করে নিয়ে গেছিল। ম্যাডাম, আমরা দুজন একে অন্যকে খুব ভালোবাসতাম, কিন্তু বাবা চাইনি যে আমাদের দুজনের বিয়েটা হোক। এ ওর কিরকম ভালোবাসা? সেদিন তোমাকে ফেলে রেখে পালিয়ে গেল? না ম্যাডাম, ও আমাকে ফেলে রেখে পালিয়ে যায়নি ম্যাডাম, ও তো শুধু লুকিয়ে পড়েছিল ভয়ের চোটে। এখন এই গল্পটা কোত্থেকে পেলে তুমি? এটা সমীরই আমাকে বলেছিল। মানে এরপরে ওর সাথে তোমার দেখা হয়েছিল? কবে আর কোথায় দেখা করেছিলে তোমরা? 14 তারিখ রাতে। সমীর, আমার মা বাবা আমার জন্য ছেলে খুঁজছে সমীর, ওরা আমার বিয়ে দিয়ে তুমি দেবে। একদম ঘাবিও না, আমি তার আগে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করব। আর তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে কোথাও পালিয়ে যাব, বুঝতে পেরেছো? ডোন্ট ওয়ারি। তুই বাড়িতে চলে এসেছিস, তোর এত সাহস? এই, কেউ ধরো ওকে। আরে হরিশ, হরিশ ধর না ওকে। আরে মরে গেছিস নাকি? আরে ওকে ধর। বাবু, সমীরের খোঁজ খবর বের করতে হবে এবার। সেই রাতে ওর গ্রামে আসা, আর দ্বিতীয় রাতেই যোগেশের বউ বাচ্চার খুন হওয়া। আমার মনে হয় না সবটা কোইন্সিডেন্স। ম্যাডাম, এই যে যোগেশের কল রেকর্ড ম্যাডাম। ম্যাডাম, এই কল রেকর্ড দেখে মনে হচ্ছে যে সেদিন রাতে ওই ইনামদার যোগেশকে বহুবার ফোন করেছিল। তার মানে হলো এটাই যে যোগেশ সেদিন ওর বাড়ি যায়নি। না না বাবুর, এই সমস্ত কল রেকর্ডস ফেকও হতে পারে। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য ইনামদার যোগেশের খুন করার পর করেছে হয়তো। একটু দেখো তো সেই সময় ইনামদারের মোবাইলের লোকেশন কি ছিল? ম্যাডাম, ইনামদারের ফোনের লোকেশন তখন ওর বাড়িরই দেখাচ্ছিল। ম্যাডাম, এই দেখুন,
আরেকটা নাম্বার যেটা যোগেশের নামে। এই নাম্বারের ডিটেলস বের করো। নাম্বারটা তো ওরই দেখছি, কিন্তু ওর কাছে থাকবেই এমনটা নাও হতে পারে। ম্যাডাম এই দেখুন আরেকটা নাম্বার যেটা সুমনের নামে রয়েছে। এই নাম্বার থেকেও যোগেশকে বহুবার ফোন করা হয়। বাবর একটা কাজ করো, যোগেশের দ্বিতীয় নাম্বার আর এই সুমন পাটিলের নাম্বার, এগুলো ডিটেলস বের করো। হ্যাঁ স্যার, পেপারে পড়েছি ওর ব্যাপারে। খুবই খারাপ হয়েছে ওই বেচারা ছেলেটার উপর। তুমি কি করে চিনলে যোগেশকে? ওর জমির ডিলটা তো আমিই করেছিলাম স্যার। ওর জমি মানে হলে ওর বাড়ি আর ক্ষেত, যেগুলো বিক্রি করে ও মুম্বাই যাচ্ছিল। হ্যাঁ স্যার, অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল আমাদের মধ্যে। ও 50 লাখ টাকা চেয়েছিল, কিন্তু এখানে রেট এতটা নয়। পরেও হঠাৎই 45 লাখ টাকায় রাজি হয়ে যায়, কিন্তু তারপরে তো এসব হয়ে গেল স্যার। ম্যাডাম এটাও তো হতে পারে যে সব ব্যাপারে সুমনেরই হাত রয়েছে। কে বলতে পারে, হয়তো জমি ট্রান্সফার হয়ে গেছিল কিন্তু টাকা দেওয়া হয়নি। না না বাবর, এটা হতে পারে না। টাকা না দিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে জমি ট্রান্সফার করা যাবে না। হ্যাঁ, এটা হতে পারে যে কিছু টাকা দিয়ে হয়তো ট্রান্সফার করা হয়েছে আর বাকিটা পরে দেওয়ার কথা হয়েছে। আর এই টাকাটা বাঁচানোর জন্য সুমন হয়তো যোগেশকে খুন করেছে। বাবর একটা কাজ করো, যোগেশের জমির কাগজপত্র বের করো তাড়াতাড়ি। ম্যাডাম আরেকটা মোবাইলের লোকেশন গ্রামের বাইরে একটা বস্তিতে পাওয়া গেছে। বাবর খোঁজ খবর নাও তাড়াতাড়ি। ওকে ম্যাডাম। স্যার ওই বাড়িটাই। কি? আরে চল, আরে কি করছেন আপনারা? তুই যোগেশের নামে সিম কার্ড ব্যবহার করছিলি না? কেন? কার থেকে লুকোচ্ছিলি? ম্যাম ওই ইনামদার স্যারের থেকে। আর অন্য লোকেদের থেকে লুকানোর কি দরকার? কেন পুলিশের থেকে লুকানো দরকার নেই? স্যার আমি যখন কিছু করিনি তখন আমি কেন আচ্ছা, লুকাবো? কিছু করিসনি তুই? যোগেশের নামে সিম কার্ড ব্যবহার করছিস, ওর নামের ঘরে থাকছিস, আর তারপরেও তোর মনে হচ্ছে পুলিশ তোকে ধরবে না? হ্যাঁ ম্যাম ওই সিম কার্ডটা যোগেশই আমাকে দিয়েছিল, আসলে ইনামদার স্যারের হাত থেকে বাঁচার জন্য। ম্যাম আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি, তবেই ও আমায় সাহায্য করেছে। আমি ওকে কেন মারবো? ও তো আমার বন্ধু ছিল, তাহলে আমি ওকে কেন মারবো? দেখো কোন, তুই যদি মেরে থাকিস তাহলে কেন মেরেছিস আর কিভাবে মেরেছিস সেটা আমরা ঠিক বের করে নেব। তবে তোর হাত থেকে একটা সুযোগ বেরিয়ে যাবে যখন তুই তোর শাস্তিটা কম করাতে পারতিস। বাবর এই কেসের সমস্ত ফাইলস চাই আমার। স্যার এই যে সুমন্ত পাটিলের কল রেকর্ড স্যার আপনি চেয়েছিলেন। ম্যাডাম এই কল রেকর্ড থেকে এটা দেখা যাচ্ছে যে সুমনকে হরিশও অনেকবার ফোন করেছিল। এই হরিশ আর সুমনের মধ্যে আবার কি সম্পর্ক রয়েছে? ম্যাডাম এই যোগেশ, জমি, টাকা, লীনা আর সমীর একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু। স্যার ও আমার বন্ধু হয়, তাছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আরে আপনিই তো আমায় বললেন যে যোগেশ সুমনকে জমিটা বেচে দিচ্ছে, তখনই তো আমি বুঝতে পারলাম স্যার। আচ্ছা তুমি গত সপ্তাহে যোগেশ কতবার ফোন করেছিলে কেন, যখন ও জমি বিক্রি করছিল? স্যার আপনি আমায় সন্দেহ করছেন, পুলিশের শ্যালক হই আমি স্যার। এই ভুল কাজ আমি কি করে করতে পারি বলুন? বাবর এই হরিশ কিন্তু ধুরন্ধর লোক, ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে আমাদের থেকে। হয়তো সেটা ইমানদারের বিষয় আর না তো সুমন পাটিলের বিষয়। ম্যাডাম আমার মনে হয় আমাদের সুমন আর ইনামদারের বাড়ির তল্লাশি নেওয়া উচিত। হতে পারে যে মার্ডার ওয়েপেন ওদের বাড়িতেই পাওয়া গেল, অথবা কোনো কোনো চিহ্নও পেতে পারি। এই ইনামদার আর সুমন পাটিলের সাথে সাথে সমীরের বাড়িও তল্লাশি করো। বাবর একটা কাজ করো, কাল সকালে তাড়াতাড়ি কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট বের করো। ইনামদার এটা তোমার বাড়ির সার্চ ওয়ারেন্ট, তোমরা ওদিকটা দেখে নাও, আমি এদিকে দেখছি। ইয়েস স্যার। দেখো আমার কথা শুনে এখানে তুমি কিচ্ছু খুঁজে পাবে না, সমাজে মুখে চুনকালি পড়েছে আমার। দেখো তুমি ভালো করেই জানো যে ইটস এ পার্ট অফ ইনভেস্টিগেশন। তোমার যা বলবার মীরা ম্যাডামকে বলো। বাবর 3 জনের বাড়ি তল্লাশি হলো কিন্তু কিচ্ছু পাওয়া গেল না এখনো। ব্যাপারটা কি আর কোথায় লুকোনো? এই খুনি নিশ্চয়ই চালাক, নয়তো এমন কিছু আছে যা আমাদের চোখে পড়ছে না এখনো। প্রবলেমটা কি এখনো বোঝা যাচ্ছে না। বাবর খোঁজ নাও ভালো। ম্যাডাম। হ্যাঁ কি হয়েছে বলো? বডি পোড়ানোর জন্য নিয়ে যেতে সাইন কে করবে? নিকট আত্মীয় যারা আছে তাদের মধ্যে একজনকে বলো সাইন করতে। ওকে ম্যাডাম।
যশবন্ত। হ্যাঁ সাহেব। ওদের তিনজনের বডি পেতে হলে তোমাকে এখানে সাইন করতে হবে। এই এখানে সাইন করো। এই নিন স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, কি খবর? যশবন্ত। হ্যাঁ স্যার বলুন। থানা থেকে বললো আরো পেপার আছে, একটা কাজ করো, তুমি থানায় এসে সই করে যাও। কিসের জন্য? কাছের রিলেটিভ তুমি, শেষ কাজের জন্য বডি তোমাকেই দিতে হবে, সেই জন্যই। হরিশ, ইনামদার সাহেব তোকেও ডেকেছে। আচ্ছা। আরে ফোন করিস না, ম্যাডামের সামনে বসে আছে, গলা অবধি কাজে ডুবে আছে। চলুন তাহলে একসঙ্গে যাওয়া না, যাক। তোরা দুজনেই চলে যা, আমার একটু অন্য কাজ আছে। ওকে ঠিক আছে। কেন ডাকলো বলতো? লক করে দে। ঠিক আছে, লক করে দিচ্ছি। চলো বাবর। ইয়েস ম্যাম। ম্যাডাম এই দিকটায়। আসুন। আসুন ম্যাডাম, এই দেখুন। বাবর, একটু দেখো তো পিঁপড়ে কি জড়ো করছে। ম্যাডাম, এটা তো মাংসের একটা টুকরো। সবাই ছড়িয়ে পড়ো চারদিকে, ভালোভাবে তল্লাশি নাও। বাবর, এই জায়গাটা খোঁড়ো, দেখো তো কি পাওয়া যায়। সিন্ডে, কোদাল নিয়ে এসো। আরে তাড়াতাড়ি করো। পাওয়ার, তুমিও চেষ্টা করো তো। ওটার পেছনে দেখো ভালো করে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ম্যাডাম, ম্যাডাম এই দেখুন। আচ্ছা শোনো, ফরেন্সিক ল্যাবে পাঠাও এটা। আর হ্যাঁ, ফরেন্সিক ল্যাবে বলো যত তাড়াতাড়ি সম্ভব যেন রিপোর্টটা ওরা পাঠায়। আর হ্যাঁ, পুলিশ স্টেশনে ফোন করে বলো দুজনকে যেন বসিয়ে রাখে। দুজনে মিলে হয়তো খুন করেছে, নয়তো দুজনের মধ্যে যে কোনো একজন। ম্যাডাম, আমি এখানে অনেক খোঁজ খবর নিলাম, আর এটা জানতে পারলাম যে এরা কার্পেন্ট্রিতে পার্টনার ছিল। ম্যাডাম, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। বাবর, করার থেকে এতদিনের মধ্যে তো আঙুলের ছাপ চলে গেছে, কিন্তু যে মাংসের টুকরোটা আমরা পেয়েছিলাম সেটা যোগেশের স্ত্রী তৃপ্তির। এর থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, খুনটা ওখানেই হয়েছে। কিন্তু কে করেছে? হরিশ, যশবন্ত নাকি দুজনে মিলে? বল স্যার, বল স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি ওকে মারিনি স্যার, ও আমার ভাইয়ের মতো স্যার। আমি কেন মারবো ওকে বলুন তো স্যার? ও ইনামদারের সঙ্গে ঝামেলা ছিল। আর সুমন পাটিলের সাথে তোর কি সম্পর্ক রে? আমি যোগেশের সাথে সুমন পাটিলকে দেখা করিয়ে দিয়েছি ম্যাম, আর কিচ্ছু না। এই যশবন্ত আছে না ম্যাডাম, ও যোগেশের জমিটা কিনতে চেয়েছিল, কিন্তু যোগেশ ওই জমিটা বিক্রি করতে চায়নি ম্যাডাম। কেন বিক্রি করতে চাইছিল না? কারণ ম্যাডাম যশবন্তকে কম টাকা দেবে বলেছিল, আর অল্প অল্প করে। ও জানতো
যখন সাইন হয়ে যাবে তারপরে ও একটা টাকাও আর পাবে না। তাই তো আমি ওকে বললাম সুমন পাটিলকে তোমার জমিটা বিক্রি করে দাও। ও পুরো টাকা দেওয়ার জন্য রেডি ছিল ম্যাডাম। তখন থেকেই না ম্যাডাম এই যশবন্ত যোগেশের ওপর না ভীষণ রেগেছিল। ওই মালটা দেখছি সুমনকে জমি বেচছে এখন, আমায় না। আমি এবার টাকা দেবো না কি বলতো? হ্যাঁ, এবার ওর পুরো গোষ্ঠীকে আমি শেষ করব, তারপরে জমি নিয়ে নেবো, আর সেটাও ফোকটে। তুই তোর গল্পটা বলছিস না? ঠিক আছে, আমিই বলছি। যোগেশ তোর পরিবর্তে সুমনকে ওর জমিটা বিক্রি করে দেয়, সেজন্য ওকে আর ওর পরিবারের সবাইকে খুন করে দিলি, তাই না? পঞ্চায়েত থেকে খবর নিয়েছি আমরা, সেখানেও তো জিজ্ঞেস করেছিলি, আর ওরা তোকে জানায় যে সব থেকে কাছের আত্মীয় জমিটা পাবে। মানে তুই না না, চটপট মুখটা খোল, না তো তোর মুখ খুলতে আমরা খুব ভালো করে জানি। বল। যখন যোগেশ সুমনকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন আমি ভাবলাম যে আমায় কিছু করতে হবে, আর যখন আমি জানতে পারলাম ইনামদার ওকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে, তখন আমি ওকে বললাম যে আমার দোকান হয়ে যেতে। হ্যাঁ, তোর জন্য আনিয়েছি আমি। আরে এই খাবার দাবার তো সব ঠিক আছে, কিন্তু আমাদেরকে এখানে ডেকেছো কেন? আরে তেমন কোনো বিশেষ ব্যাপার নয়, তোমরা খেতে খেতে তো শুনতে পারবে না। হ্যাঁ চল, তুই বসো, খা আগে, বসো, খাবার খা। তারপর ওদের আমি মাটিতে পুঁতে দিই। বাচ্চা খাবার খায়নি, তাইও বেঁচে ছিল, আমি ওরও গলা কেটে দিয়েছি। আর তারপর ওদের ছোট ছোট টুকরো করে যেখানে ওদের ফেলেছিলাম সামান্য একটু জমির জন্য তুই তোর ভাইকেই মেরে ফেললি যশবন্ত। আর ওই বাচ্চাটা যে জমি আর লোভ সম্পর্কে কিছু জানেই না, তাকে এইভাবে মারলি তুই? যে অন্যায় তুই করলি যশবন্ত, তার শাস্তি তুই অবশ্যই পাবি। তুই কোনো দিন আর ওই জমিটা চোখেও দেখতে পাবি না। যশবন্তের লোভ শুধু ওই জমির উপর ছিল না, বরং তার চিন্তাধারাও ছিল যাতে মানুষ অন্যের অধিকার হরণ করাকে ভুল ভাবে না। যশবন্তের বিরুদ্ধে যোগেশ, তৃপ্তি আর তাদের 2 বছরের অমরকে খুনের জন্য আইপিসি 302 ধারা এবং প্রমাণ লোপাটের জন্য 201 ধারায় মামলা লাগু হয়েছে। ডিএসআই অশোক ইনামদারকেও দোষী সাব্যস্ত করা হয়েছে, আর সেই জন্য তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মানুষকে বর্ণ, ভাষা, ভেদ, জাত পাত এই সব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতি সবাইকে সমান অধিকার দিয়েছে, আর তাই অন্যের অধিকার হরণ করার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। এখন আমি অনুপ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.